শুভেচ্ছা যারা আমার সঙ্গে আছেন এবং যারা সংযুক্ত হবেন। আমি অনুরোধ করব যে দেখুন, সমসাময়িক প্রেক্ষাপটে আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলছি, এই সমস্যাগুলো আমরা সবাই কিন্তু কাছ থেকে দেখছি। সেটা হচ্ছে যে 5ই আগস্ট পরবর্তী যে ঘটনা বা 5ই আগস্টের আগে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, ফ্যাসিস্ট সরকার দমন পীড়নের জন্য মুক্তিকামী মানুষের উপরে যে ভয়াবহ নির্যাতন চালিয়েছে, সেখানে কিন্তু সর্বাগ্রে ভূমিকা রেখেছে পুলিশ। তার মানে হচ্ছে যে পুলিশ জনগণকে এবং ছাত্রদেরকে প্রতিহত করার জন্য নৃশংসতম ভূমিকা পালন করেছে। তার আগেও এই দেশটা পুলিশের রাষ্ট্রে পরিণত হয়েছিল এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই সাদা অস্ত্রের পুলিশ জনগণের উপরে এক ধরনের দমন পীড়ন চালিয়ে মাস্তান বাহিনীতে পরিণত হয়েছিল। আমরা সবসময় চেয়েছিলাম পুলিশ একটা রাষ্ট্র এমন একটা ভয়াবহ চক্রান্তের মধ্যে পুলিশকে ফেলে দিয়েছিল যে তারা সেবকের পরিবর্তে এক ধরনের ঘাতক এবং তারা চাঁদাবাজ, এবং পুলিশ দেখলেই মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক, ভয় কাজ করত, ঘৃণা পোষণ করত। সর্বাগ্রে আমরা যেটা চেয়েছিলাম যে আমাদের ট্যাক্সের টাকাই, তারা তো এই পুলিশ সদস্য যারা আছেন তারা আমাদেরই ভাই, আমাদেরই স্বজন, তারা যেন তাদের কাজটা ঠিকমতো করতে পারে এবং দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে, সেটা সবার আগে খুব জরুরি ছিল। 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা মনে করেছিলাম যে আইনের শাসনটা কায়েম হবে এবং পুলিশ তার যে পবিত্র দায়িত্ব সেটা পালন করে মানুষের জানমাল নিরাপত্তা রক্ষা এবং সবার কাছে যে শান্তি স্থিতি বজায় রাখার জন্য যা করা দরকার সেই কাজটি করবে। যখন এই 5ই আগস্ট পরবর্তী সময়ের যে ঘটনাগুলো আপনারা কম বেশি জানেন যে প্রায় 1558 জন মানুষ নিহত হয়েছেন এই ফ্যাসিস্ট সরকার চালানোর যে আন্দোলনে, সেখানে অংশ নিয়ে, আর একই সঙ্গে প্রায় 31,000 মানুষ আহত হয়েছেন। এর পরবর্তী যে ঘটনাগুলো ঘটলো, যে প্রত্যেকটা হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ বা ছাত্রলীগ তাদের সম্পৃক্ততা থাকলেও বা মানে আগে পরে যাই থাক না থাক, অধিকাংশ জায়গায় আমরা দেখেছি কিন্তু পুলিশের গুলিতে নিহত হয়েছে। তো গুলি অধিকাংশ সময় পুলিশ করেছে, আর সেই মামলাগুলো যেগুলো হচ্ছে সবই দলীয় নেতৃবৃন্দর নামে হচ্ছে। কোথাও কোথাও পুলিশের নামেও অনেক মামলা হয়েছে, কিন্তু তাদের গ্রেপ্তার বা তাদের বিচার বা অন্যান্য যে ব্যাপারটা সেটা স্থগিত হয়েছে। আবার সেই পুলিশকে দিয়ে যে জিনিসটা করা হচ্ছে, এবার যে মামলা হতে হতে মূল যে জায়গাটা আসলো সেটা হচ্ছে যে অধিকাংশ মামলা ভুয়া এবং চাঁদাবাজি করার উদ্দেশ্যে অথবা টাকা নেওয়ার উদ্দেশ্যে একটা চক্র তারা এই মামলাগুলো শুরু করলো দেদারছে। এখন পর্যন্ত প্রায় আমাদের কাছে সর্বশেষ যে তথ্য, 2780টা মামলা সারা দেশে বিভিন্ন জায়গায় এই 5ই আগস্ট পরবর্তী ঘটনাকে কেন্দ্র করে মানে এন্ট্রি হয়েছে। এখন সর্বশেষ আমরা প্রায় 10টা মামলার আমরা তদন্ত করলাম, মানে আমাদের কাছে আমরা যাচাই বাছাই করলাম। আমাদের আইনজীবী পরিষদ ছিলেন, তারা যেটা বললেন যে এই মামলাগুলো যেভাবে মানে সারা দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা সহ আরো কিছু যে মামলাগুলো আছে, দেখা গেল যে যেভাবে করা হচ্ছে সেই মামলাগুলোর লক্ষ্য একটাই, সেটা হচ্ছে যে যারা মামলাটা করছে বিপুল সংখ্যক আসামি এবং সেই এলাকার যারা ধনাঢ্য ব্যক্তি, ভিআইপি ব্যক্তি, তাদেরকে আসামি করে ভিআইপি স্টাইলে চাঁদাবাজি, কারোর কাছে 2 কোটি, কারোর কাছে 1 কোটি, কারোর কাছে 50 লাখ, কমপক্ষে এইসব টাকা চাওয়া হচ্ছে যে তোমাকে মামলা থেকে অব্যাহত দিতে পারি অথবা বাদ দিতে পারি, এই পরিমাণ টাকা দিতে হবে। এখন এইসব লোকজনগুলোকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে, যারা শিল্পপতি, যারা আওয়ামী লীগের সাথে কম বেশি সম্পৃক্ততা ছিল অথবা সমাজে যাদের ব্যবসা প্রতিষ্ঠান বা অন্যান্য জায়গায় সম্ভ্রান্ততা অবস্থান করেছে, সেই সব লোকজনগুলোকে এইসব ছোটখাটো মামলা অথবা হত্যা মামলা যেটা যেভাবে পারছে তাদেরকে সেভাবে আসামি করা হচ্ছে। এর ফলে যেটা হচ্ছে যে সারা দেশের মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা, এবং এই যে আইন আবার সেই পুলিশের কাছে যে কোনো না কোনোভাবে কুক্ষিগত হচ্ছে। পুলিশ আবার আগের মতো একটা মিথ্যা মামলায় সাধারণ মানুষজনদেরকে আসামি করে আবার সেই এক ধরনের ভয়াবহ ভয়ের সংস্কৃতি আবারও বিরাজ করছে। সব মিলে যে কথাটা বলতে চাচ্ছি যে এখন এই যে সরকার এবং তারা যদি শক্ত হাতে এই পুলিশকে নিয়ন্ত্রণ অথবা মামলাগুলোকে তারা সেভাবে না দেখে, তাহলে এই দেশের অবস্থা আরো বেশি ভয়াবহতার দিকে যাচ্ছে। আমি একটা মামলা কুষ্টিয়া আমি ঢাকার একটা মামলার কথা বলি, যে সেখানে একটা মামলায় একটা ছেলে আহত হয়েছে এবং তার মা, দরিদ্র মা, সে মামলা করেছে। সেখানে 128 জন আসামি এবং রামপুরা থানায়। আমরা যখন মামলাটা
তদন্তের জন্য আমাদের টিম বিভিন্ন জায়গায় খোঁজখবর নিল। দেখা গেল যে হ্যাঁ, সেই ছেলেটা পায়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং রড ঢুকে গেছে, এবং ওর ছেলেটার বয়স হচ্ছে 21 বছর। তার মা ওই মোড়ে, তেজগাঁর একটা মোড়ে পিঠা বানিয়ে বিক্রি করে। উনি এই মামলাটা করেছেন। উনি একজন আসামিকেও চেনেন না। উনাকে দিয়ে একটি চক্র এই মামলায় 128 জনের নামে মামলা করা হয়েছে। তার অধিকাংশই এই এলাকার শিল্পপতি। পরে যখন আমরা ওই ছেলেটার খোঁজে তার কাছে গেলাম এবং তার সাক্ষাৎকার নিলাম, সে তখন অবলীলায় বলল যে ব্যাপারটা হচ্ছে যে গোলাগুলির শব্দে সে দৌড়ে পালাতে গিয়েছিল, তারপরে পাশে একটা ড্রেনে ভাঙা রড বের হয়েছিল, সেই রডে লেগে তার পা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে কেউ মানে পায়ে আঘাত পেয়েছে এবং ছিলে গেছে এবং রড ঢুকে গেছে, সে ভালো মতো আঘাত পেয়েছে, এটা ঠিক আছে। তো সেটা তাকে কেউ পিটায়নি, তাকে কেউ গুলি করেনি, অথবা তাকে কেউ মারেনি। কিন্তু ওই ছেলের কল্যাণে, মানে ওই ছেলের বিষয়টা নিয়ে এখানকার স্থানীয় একটি চক্র, তারা 128 জনের নামে মামলা ঠুকে দিয়েছে। যথারীতি সেই মামলা এজাহার দায়ের হয়েছে এবং এই এলাকার বিভিন্ন সম্ভ্রান্ত ব্যক্তিরা তারা হচ্ছে সেই মামলার আসামি। এখন কি সর্বশেষ পরিণতি, যে না, এই মামলা এখন পর্যন্ত, এই যে মামলা আমি যতগুলো সারা দেশে এন্ট্রি হয়েছে তার একটারও কোনো তদন্ত হয়নি। মামলার আসামি গ্রেপ্তার হচ্ছে, যারা এর সাথে সম্পৃক্ত, সে পুলিশ অফিসার হোক বা শীর্ষ নেতৃবৃন্দ হোক অথবা অন্যরা যারাই হোক, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। বারবার রাষ্ট্র থেকে যারা দায়িত্বে আছেন তারা বলছেন যে এইসব ভুয়া মামলায় যারা অযথা আসামি করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হবে না, কিন্তু মামলা তো হচ্ছে। তাহলে মামলা হওয়ার আগে একটু তদন্ত করে বা দেখে শুনে যারা এর সাথে সম্পৃক্ত তাদেরকে যদি আসামি করা হয়, তাহলে তো ন্যায় বিচারটা নিশ্চিত হয়। যদি একটা মামলায় ভুয়া আসামি রাখে, তাহলে সেই মামলা যারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি তাদের ন্যায় বিচারটা পাওয়ার সম্ভাবনা কমে যায়। এটা বোঝাই যায় যে স্বার্থ সিদ্ধির জন্য এবং এটা এক ধরনের চাঁদাবাজি করার জন্য এই মামলাগুলো করা হচ্ছে। তাহলে এটা নিয়ন্ত্রণ করছে কারা? আবার সেই পুলিশ। তার মানে হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা এখন আগের থেকে, আগে যেমন ছিল তারা ক্ষমতায় টিকে থাকার জন্য পুলিশকে ব্যবহার করেছে, আবার এখন যারা আসছে অথবা যারা এখন যারা ক্ষমতায় আছে, আমি কোনো অবস্থাতেই স্বীকার করি না যে এরা এসব মামলার সাথে জড়িত, কিন্তু এদের তো উচিত এই ব্যাপারটা শক্ত হাতে দেখা বা পুলিশকে সেভাবে নির্দেশনা দেয়া যে কোনোভাবেই যেন কোনো অবৈধ মামলা বা ভুয়া মামলা দায়ের করা না হয়। এবং তার আগে তোমরা যাচাই বাছাই করে দেখে নাও যারা প্রকৃত আসামি, ঘটনাস্থল পরিদর্শন করে সেই মামলাগুলো এন্ট্রি করুক। যে আসামি যেই হোক, তারা গ্রেপ্তার হোক, মানুষ সাধুবাদ জানাবে। কিন্তু একটা ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীদেরকে, শিল্পপতিদের বা এলাকার সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে জিম্মি করে ফেলা হবে, তাহলে এদেশ চলবে কেমন করে? একটা ভয়াবহ অস্থিরতার মধ্যে পড়ছে এই ভুয়া মামলার কারণে। আমি অনুরোধ করব যে আপনারা যে যেখানে আছেন নিজেরা সচেতন হবেন, এবং প্রশাসনকে অনুরোধ করব যে মামলা নেওয়ার আগে দয়া করে একটু যাচাই বাছাই করে যারা প্রকৃত অপরাধী এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের নামে মামলা নেন, কোনো সমস্যা নেই। কিন্তু অযথা এই বৃহৎ জনগোষ্ঠীকে আসামি বানিয়ে তাদেরকে সামাজিকভাবে হেয় করা, তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ফেলার মতো উপক্রম করলে এই দেশটা কিন্তু আবার সেই তলাবিহীন ঝুড়িতে পরিণত হবে। একটা ভয়াবহ দুর্যোগের মধ্যে পড়বে এই জাতি। তো সেই অনুরোধ করব যে কাউকে অযথা মামলার আসামি করবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।